গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের। অঞ্চল পুনর্গঠনে আরব নেতাদের সঙ্গে মার্কিন দূতের বৈঠক। উপত্যকায় তীব্র খাবার ও জ্বালানি সংকট। এবং হজে যেতে পারবে না 15 বছরের কম বয়সীরা। শিশুদের সুস্থতা ও নিরাপত্তা ভাবনায় সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত ইতিবাচক বলছেন প্রবাসী বাংলাদেশিরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, গাজা থেকে কাউকে বহিষ্কার করা হবে না। অন্যদিকে গাজা পুনর্গঠনের পরিকল্পনা বিষয়ে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। এদিকে ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ থাকায় উপত্যকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট। হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে বাধ্য করতে কিছুদিন আগে গাজায় ত্রাণ ও বিদ্যুৎ সরবরাহ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এর জেরে তীব্র নিন্দার মুখে পড়েন নেতানিয়াহু। তবে বরাবরের মতোই আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী অটল থাকায় চরম বিপাকে পড়েছেন গাজাবাসী। উপত্যকায় প্রবেশের অনুমতি না পাওয়ায় মিশর সীমান্তে শত শত ত্রাণবাহী ট্রাক আটকে আছে। আর এতে গাজা জুড়ে তীব্র সংকট দেখা দিয়েছে খাদ্য, জ্বালানি ও ওষুধের। পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরিতে কিছু না খেয়েই রোজা রাখছেন অনেক ফিলিস্তিনি। 11 দিন ধরে উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, এমন অবস্থা অব্যাহত থাকলে উপত্যকায় আবারও চরম মানবিক সংকট দেখা দিতে পারে। এদিকে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, গাজা থেকে কাউকে বহিষ্কার করা হবে না। এমন পরিস্থিতিতে গাজা পুনর্গঠনের পরিকল্পনার বিষয়ে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়াশিংটনের হুমকি ও হুকুম তেহরানের কাছে অগ্রহণযোগ্য বলেও জানিয়েছেন তিনি। তবে পারমাণবিক কর্মসূচির সাময়িকীকরণের বিষয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে ইরান। ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে দ্বিতীয় মেয়াদে এসে আবারও সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে দেশটির অর্থনৈতিক কাঠামোকে পুরোপুরি ভেঙে দিতে নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। তেহরানের জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইরাকেও ইরানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। এবার যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, পশ্চিমাদের হুমকির মুখে তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যা খুশি তাই করুক, ওয়াশিংটনের হুকুম ও হুমকি কোনোটাই তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়। পেজেশকিয়ানের এমন বক্তব্যের কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করে দেন। বলেন, ওয়াশিংটনের মূল উদ্দেশ্য শুধু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর সীমাবদ্ধতা আরোপ নয়, বরং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব কমিয়ে দেয়া। এদিকে জাতিসংঘে ইরানের মিশন জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচির সামরিকীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের যদি উদ্বেগ থাকে তাহলে সে বিষয়ে আলোচনা হতে পারে। তবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হবে না বলে জানানো হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। অর্থনৈতিক বিভাজনের কারণে হিমশিম খাচ্ছেন ইয়েমেনের উত্তর ও দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। বাজারে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। এ অবস্থায় ব্যাংকিং খাত রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান সংশ্লিষ্টদের। পবিত্র মাহে রমজানেও স্বস্তিতে নেই ইয়েমেনের বাসিন্দারা। উত্তরে হাউথি এবং দক্ষিণে সরকার শাসিত অঞ্চলে ভাগ হওয়ায় দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। এ অবস্থায় ক্রেতার নাগালের বাইরে যাচ্ছে নিত্যপণ্যের দাম। তীব্র আকার ধারণ করেছে মানবিক সংকট।
আমার আগের ক্রয় ক্ষমতার 60 থেকে 70% হারিয়ে গেছে। এখন আমি যা কিনছি তা আমার আগের সক্ষমতার 30 বা 40% সমান। 2014 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে অর্থনৈতিকভাবে বিভক্ত ইয়েমেন। হাউথিরা রাজধানী সানা দখল করে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সরকারকে উৎখাত করার পর কেন্দ্রীয় ব্যাংক দুটি শাখায় ভাগ হয়ে যায়। এর মধ্যে সরকার নিয়ন্ত্রিত শাখাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হওয়ায় আছে নতুন নোট ছাপানোর সুবিধা। এ অবস্থায় সরকারের অর্থ ছাপানোর নীতিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে হাউথিরা। এটি গুরুতর সমস্যা। আপনি যদি আদেন থেকে সানায় 1 লাখ ইয়েমেনি রিয়াল পাঠাতে চান তাহলে মাত্র 20,000 পৌঁছাবে, অর্থাৎ 80,000 রিয়াল কেটে রাখা হবে। একইভাবে আদেনে $100 পাঠাতে গেলেও নানা সমস্যা দেখা দিচ্ছে, কারণ আদেনের বেশিরভাগ মানি এক্সচেঞ্জার এখন ডলার বা সৌদি রিয়ালে কোনো রেমিটেন্সই গ্রহণ করতে চান না। 2020 সালের জানুয়ারিতে হাউথিরা সরকারের চালু করা ইয়েমেনি রিয়াল নোট ব্যবহার ও মালিকানা নিষিদ্ধ করে। এই পদক্ষেপের কারণে দেশটি দুটি ভিন্ন মুদ্রা ব্যবস্থায় বিভক্ত হয়ে পড়ে। দেখা দেয় বিনিময় হারের তারতম্য। তাই বর্তমান সংকট কাটাতে ব্যাংকিং খাত রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ ইয়েমেনি ব্যাংক অ্যাসোসিয়েশন প্রধানের। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জেরে পাল্টা পদক্ষেপ ইউরোপের। $2,800 কোটি মূল্যের মার্কিন পণ্যে শুল্ক ধার্য ইউ এর আগামী মাস থেকে কার্যকর। ত্রিশ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কো যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন না দিলে দেশটির ওপর ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে রাশিয়া যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। হামলা পাল্টা হামলার মধ্যেই কুর্স্ক অঞ্চল সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ার করে বলেন, কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের আটক করা হলে তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে। এদিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও এ বিষয়ে কিছু জানায়নি রাশিয়া। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া যুদ্ধ না শান্তি চায়, এবারই তা সবার সামনে স্পষ্ট হবে। অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি না হলে দেশটির ওপর ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে রাশিয়া যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। ফারহাজ চৌধুরী, সময় সংবাদ। ওমান উপসাগরে তৃতীয় দিনের মতো যৌথ মহড়া পরিচালনা করল ইরান, রাশিয়া ও চীন। ইরানের চাবাহার বন্দরের কাছে সোমবার সিকিউরিটি বেল্ট 2025 মহড়াটি শুরু হয়। অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করাই মহড়ার উদ্দেশ্য বলে জানা গেছে। মহড়াটি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব যখন অভ্যন্তরীণ সংকট ও বিভেদের মুখে, তখন নিজেদের সম্পর্ক আরও সুসংহত করতে সামরিক শক্তির প্রদর্শনের পথে নেমেছে ইরান, রাশিয়া ও চীন। মহড়ায় ওমান উপকূলের জলসীমায় বিশাল যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এই নৌমহড়ায় সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলা, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান অন্তর্ভুক্ত রয়েছে বলে জানায় চীনা গণমাধ্যম সিজিটিএন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় তাদের 15টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। মহড়ায় চীন ও ইরানের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ, রাশিয়ার যুদ্ধজাহাজ সহ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন ধরনের 10টিরও বেশি জাহাজ অংশ নিয়েছে। বিশেষায়িত যুদ্ধজাহাজ ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারও পাঠিয়েছে চীন। ইরানের প্রেস টিভি জানায়, আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার নৌবাহিনীও এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে রয়েছে। গেল কয়েক বছর ধরে রাশিয়া, চীন ও ইরান তাদের পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভূরাজনৈতিক উত্তেজনার এই সময়ে তাদের নৌমহড়া পশ্চিমাদের জন্য নতুন বার্তা বহন করছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। বিশ্বশক্তির মেরুকরণের এই সময়ে চীন, রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেও মত তাদের। যুক্তরাষ্ট্র ও ইউরোপের আধিপত্য কমিয়ে একটি নতুন শক্তির উত্থান ঘটানোর লক্ষ্যেই রাশিয়া, চীন ও ইরান এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এবার মার্কিন পণ্যের উপর বিশাল শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা। যুক্তরাষ্ট্রের $2,800 কোটি মূল্যের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করেছে ইউ।
আগামী মাস থেকে এটি কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। অন্যদিকে $2000 কোটি মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক ঘোষণা করেছে কানাডা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে 25% শুল্ক আরোপ করার ঘোষণার পরে এমন পদক্ষেপ নিল ইইউ ও কানাডা। বিভিন্ন দেশের পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় তীব্র হচ্ছে বাণিজ্য যুদ্ধ। বুধবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে 25% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে এই সিদ্ধান্তের লক্ষ্য মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো। এবার যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে আগামী মাস থেকে তারা যুক্তরাষ্ট্রের $2800 কোটি মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে। এই শুল্ক আগামী মাস থেকে কার্যকর হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের সবচেয়ে বড় সরবরাহকারী কানাডা $2000 কোটি মূল্যের পাল্টা শুল্ক ঘোষণা করেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে শুল্ক নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নানান পদক্ষেপ বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের এমনভাবে অস্থির করে তুলেছে যে এর ধাক্কায় যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি আরও পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গ্রিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে বড় চমক দেখালো মধ্য ডানপন্থী ডেমোক্রেট পার্টি। প্রাথমিকভাবে নালেরাক পার্টিকে পেছনে ফেলে জয় পেয়েছে দলটি, তবে আনুষ্ঠানিক ফল পেতে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেয়ার হুঙ্কারের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আর্কটিক দ্বীপটিতে। এবার নির্বাচনের ওপর শুধু গ্রিনল্যান্ডের রাজনৈতিক ভবিষ্যৎই নয়, নির্ভর করছে আন্তর্জাতিক শক্তির কৌশলগত লড়াইও। আর তাই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলে রয়েছে বাড়তি আগ্রহ। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচন ঘিরে এবার ছিল অন্যরকম উত্তেজনা। ফলাফলেও চমক দেখিয়েছে এবারে নির্বাচন। বহুল জনপ্রিয় নালেরাক পার্টিকে পেছনে ফেলে জয় পেয়েছে মধ্য ডানপন্থী দল ডেমোক্রেটিক পার্টি। তবে গ্রিনল্যান্ডের স্বাধীনতার প্রসঙ্গে দুই দলই একমত। এই নির্বাচনকে গ্রিনল্যান্ডের স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন অঞ্চলটির বাসিন্দারা। এটি আমাদের স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে আমরা শঙ্কিত। আমরা স্বাধীনতা চাই, তবে বাইরের শক্তির প্রভাব মুক্ত হয়ে। স্বায়ত্তশাসিত এ দ্বীপের 31 আসনের পার্লামেন্টে 4 বছর অন্তর অন্তর নির্বাচন হয়। পার্লামেন্টে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য 16 আসন পেতে হয়। প্রায় 60,000 জনবসতির এই অঞ্চলে এবার ভোটার সংখ্যা ছিল 40,500। শুরু থেকেই ভোটারদের বিপুল সাড়া ছিল এবার। রাজধানী নুক সহ বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই দেখা যায় লম্বা লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটের হার। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত 72টি কেন্দ্রে চলে ভোট গ্রহণ। ব্যাপক ভোটার উপস্থিতির কারণে আধা ঘন্টা বাড়ানো হয় ভোট গ্রহণের সময়সীমা। বিশেষজ্ঞদের মতে এবারে নির্বাচনে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা প্রসঙ্গ। নির্বাচনে অংশ নেয়া 6টি দলের মধ্যে 5টিই ছিল স্বাধীনতার পক্ষে, তবে সময় ও কৌশল নিয়ে ছিল মতভেদ। ক্ষমতাসীন ইনুইট আতাকাতিকিত দলের প্রধান মুট এগেদে ধাপে ধাপে স্বাধীনতার পক্ষে হলেও বিরোধী দল নালেরাক চায় দ্রুত স্বাধীনতা। তাদের দাবি কেবল ডেনমার্ক নয়, মার্কিন প্রভাব থেকেও বের হতে হবে গ্রিনল্যান্ডকে। আমরা স্বাধীন হতে চাই, কিন্তু কখন ও কিভাবে সেটাই বড় প্রশ্ন। বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ আমাদের ভবিষ্যতের জন্য হুমকি। গ্রিনল্যান্ড প্রায় 300 বছর ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটির নিজস্ব অভ্যন্তরীণ বিষয় পরিচালনা ও দেখভালের দায়িত্ব পালন করে থাকে স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ। আর পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয় কোপেনহেগেনে। কোপেনহেগেনের সঙ্গে দ্বীপটির ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। সে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে ট্রাম্পের দ্বীপ কেনার আগ্রহ। গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নজর নতুন কিছু নয়। 2019 সালেও দ্বীপটি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। সম্প্রতি আবারও তিনি জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার ইচ্ছার কথা জানান। তবে এই প্রস্তাব নাকচ করে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেদে স্পষ্ট জানিয়ে দেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মালদ্বীপে আংশিকভাবে চালু ওয়ার্ক পারমিট ভিসা, বেসরকারি নিয়োগকারীরাও নিতে পারবেন কর্মী। সরকারের অনুমোদন, দালালদের খপ্পরে না পড়ার আহ্বান বাংলাদেশ হাই কমিশনের। ট্রাম্প প্রশাসনের মেক আমেরিকা হেলদি অ্যাগেইন ক্যাম্পেইনের উদ্যোগে বিশেষভাবে প্রক্রিয়াজাত করা খাবারকে বড় লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণায় এসব খাদ্যকে স্থূলতা, হৃদরোগ,
ডিমেনশিয়া ও অকাল মৃত্যুর ঝুঁকির কারণ হিসেবে ধরা হয়। তবে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর যুক্তি, এসব খাদ্য নিরাপদ ও সাশ্রয়ী। যুক্তরাষ্ট্রের ৬০% নাগরিকদের প্রতিদিনকার খাদ্য তালিকায় থাকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার। সুস্বাস্থ্য নিশ্চিতের উদ্দেশ্যে এবার এসব খাবার সুষম খাদ্য তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র প্রক্রিয়াজাত খাবারগুলোকে দীর্ঘস্থায়ী নানা রোগের প্রধান কারণ বলে অভিহিত করেছেন। সিনেটে তিনি জানিয়েছেন, এ ধরনের খাবার শিশুদের জন্য বেশি ক্ষতিকর, তাই সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স নামের কেন্দ্রীয় কর্মসূচি থেকে খাবারগুলো বাদ দেওয়ার অঙ্গীকার করেন তিনি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ, ডিমেনশিয়া সহ অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায় ফাস্ট ফুড। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব গবেষণায় প্রক্রিয়াজাত খাদ্যের নেতিবাচক দিক উঠে এলেও ক্ষতির সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের যুক্তি, এসব খাবার যেমন নিরাপদ তেমন সাশ্রয়ী। নাদিম মারজান, সময় সংবাদ। চলতি বছর 15 বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। হজযাত্রীর পাসপোর্টে উল্লেখিত জন্ম তারিখ থেকে এ বয়স গণনা করা হবে। সৌদি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় 2025 সালের হজ মৌসুমের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে 15 বছরের কম বয়সী কেউ হজ পালনে অংশ নিতে পারবেন না। বুধবার সৌদি সরকারের পক্ষ থেকে প্রকাশিত এই নির্দেশনা জানানো হয়, শিশুদের সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুসারে যেসব মুসল্লি হজে যেতে ইচ্ছুক তাদের পাসপোর্ট অনুযায়ী বয়স 15 বছরের বেশি হতে হবে। বাংলাদেশ সহ সব মুসলিম দেশের সরকারি ও বেসরকারি হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সৌদি সরকার যে কোনো সিদ্ধান্তের পিছনে কোনো না কোনো রিজন থাকে। এটা যাতে যাদের উপরে হজ খরচ হয়েছে তারা নির্বিঘ্নে হজ পালন করতে পারে এই সুবিধার্থে, প্লাস গরমের দিকটা বিবেচনা করে হয়তো বা সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে 15 বছরের নিচে বাচ্চাদের হজ নিরুৎসাহিত করেছে। এই সিদ্ধান্ততে আমি বাংলাদেশ হিসাবে স্বাগত জানাই। সৌদি সরকারের এই সিদ্ধান্ত হজ ব্যবস্থাপনার দিক থেকে যুক্তিসঙ্গত বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে হজ পালন করতে গিয়ে অভিভাবকদের অসুবিধার সম্মুখীন হতে হয়। এটি তাদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করেন প্রবাসীরা। সৌদি সরকারের এবছরের যে উদ্যোগ, যে 15 বছরের নিচের যে শিশুরা আসলে দেখা যাচ্ছে যে হজের মৌসুম প্রচন্ড গরম থাকে, ওই গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা অনেক সময় দেখা যাচ্ছে তাদের হজে বিঘ্নিত হয়, হজ করতে বিঘ্নিত হয়। তো সৌদি সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই যে 15 বছরের নিচে শিশুরা যেন না আসে, এ ব্যাপারে উৎসাহিত করে সৌদি সরকার যে আইন করেছে, আমি মনে করি এটা যথোপযুক্ত। 2025 সালের হজ মৌসুমের জন্য প্রাক নিবন্ধন ও অন্যান্য কার্যক্রম পবিত্র মক্কায় হাজিদের জন্য বাড়ি ভাড়া সহ সব কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাংলাদেশ থেকে এবার হজ যাত্রীদের কোটা 1,27,000-এর বেশি থাকলেও সরকারি বেসরকারিভাবে হজ পালনে যাবেন প্রায় 85,000 মুসল্লি। আরিফুর রহমান, সময় সংবাদ। বাংলাদেশের পাশাপাশি বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুনভাবে $272.1 মিলিয়ন সহায়তা ঘোষণা করেছে কানাডা। দেশটির গণমাধ্যমে গ্লোবাল নিউজ প্রতিবেদনে জানায়, চলতি সপ্তাহে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন এই সহায়তা প্রদানের ঘোষণা দেন। এক বিবৃতিতে আহমেদ হোসেন জানান, এই সহায়তার মধ্যে 14টি আলাদা প্রকল্পে অর্থ ব্যয় করা হবে, যার মধ্যে রয়েছে লিঙ্গ সমতা, নারীদের প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধির মতো প্রকল্প। বাংলাদেশ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে কানাডার সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে উল্লেখ করেন আহমেদ হোসেন। মালদ্বীপে কর্মী ভিসা আংশিকভাবে চালু রয়েছে। সরকারি সেক্টরে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেয়ার পর এবার বেসরকারি নিয়োগকারীদের অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। বিস্তারিত জানাচ্ছেন খন্দকার ওমর ফারুক।
দীর্ঘ বিরতির পর 2023 সালের ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় মালদ্বীপের বর্তমান সরকার। এর কয়েক মাস পর 2024 সালে আবারও অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। তবে কর্মী সংকট দেখা দিলে অতিরিক্ত সুরক্ষা নীতি গ্রহণ করে শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করে দেশটি। কোটা শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখা হলেও 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে 17,039 জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পান। তবে দালালদের কারণে অনেকে বৈধ সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। ভিসার দাম যদি আপনাদের কাছ থেকে 1,80,000 বা 2 লক্ষ টাকার উপরে বলে, তো মনে করবেন যে আপনার সাথে ধোঁকা হবে, নিশ্চিন্তে ধোঁকা হবে আপনার সাথে। এর আগে 2 মাসের জন্য ভিসা খুলছিল, খোলার পরে নামে বেনামে অসংখ্য লোক আসে, রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছিল। এদের সরকারের সেগুলো দেখতে পেয়ে পুনরায় ভিসা বন্ধ করে দেয়। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো 10 জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে। এতে প্রবাসী ব্যবসায়ীরা সন্তুষ্ট। বাংলাদেশি শ্রমিক যদি এই দেশে বেশি আসে, সেক্ষেত্রে আমাদেরও লাভ, দেশেরও লাভ। আলোচনার মাধ্যমে আরও সুবিধা আমাদেরকে দিয়ে, যারা অবৈধ আছে তাদেরকে যেন আরও একটু বৈধ করে, ভালো ভালো প্রতিষ্ঠানে যত কাজ দেয়। বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করে আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। আপনি আসার পূর্বেই আপনার যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটি যাচাই করবেন এবং আপনার কোথায় কাজ, কত ঘন্টা কাজ, কি কাজ করতে হবে সেটি সম্পর্কে আপনি জেনে বুঝে তারপরে আসার সিদ্ধান্ত নেবেন। কোনোভাবেই এক কোম্পানির ভিসা দিয়ে অন্যত্র কাজ করা যাবে না, বা ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো কিছুই নাই। এদিকে অপারেশন কুরাঙ্গি নামের এক বিশেষ অভিযানে পবিত্র রমজান মাসেও চলছে ব্যাপক ধরপাকড়। এর মধ্যেই 7,375 জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিল সহ 6,315 জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, মালদ্বীপ। বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম হৃদযন্ত্র নিয়ে 104 দিন অতিবাহিত করলেন অস্ট্রেলিয়ার এক নাগরিক। অপারেশনের পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে তাকে। বাইভ্যাকর হৃদযন্ত্র প্রতিস্থাপন ডিভাইসটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এর উদ্ভাবক। ক্রমেই উন্নতির দিকে ধাবিত হচ্ছে প্রযুক্তি। প্রতিনিয়তই উদ্ভাবন করা হচ্ছে মানব জীবন সহজ করার উপায়। এমনই এক বিস্ময়কর আবিষ্কার বাইভ্যাকর হৃদযন্ত্র প্রতিস্থাপন ডিভাইস, যা ব্যবহারের মাধ্যমে বিশ্বে প্রথমবারের মতো টাইটেনিয়াম হৃদযন্ত্র নিয়ে 104 দিন অতিবাহিত করলেন অস্ট্রেলিয়ার এক নাগরিক। অপারেশনের পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় তাকে। তিনি বিশ্বের ষষ্ঠ ব্যক্তি যিনি কৃত্রিম হৃদযন্ত্র পেয়েছেন। বাইভ্যাকর বিশ্বের প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন ডিভাইস, যা মানব হৃৎপিণ্ডের 2 দিক অনুসরণ করে এবং একে পূর্ণ প্রতিস্থাপন হিসেবে ব্যবহার করা যায়। ড্যানিয়েল টিমসের এই উদ্ভাবন মূলত রোগীদেরকে ডোনারের হৃদযন্ত্রের জন্য অপেক্ষা করার সময় জীবিত রাখার উদ্দেশ্যে তৈরি, তবে তার লক্ষ্য স্থায়ী সমাধানে পরিণত করা। তিনি ট্রান্সপ্লান্টের আগে 104 দিন অর্থাৎ 3 মাসেরও বেশি সময় ধরে ডিভাইসটি ব্যবহার করেছিলেন। এটি আমাদের জন্য প্রথম ছিল। আমাদের লক্ষ্য হলো রোগীদেরকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা। তিনি হাসপাতালের বাইরে স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেছেন। এটি আমাদেরকে এক অবিশ্বাস্য আশা দেয় যে ভবিষ্যতে হয়তো রোগীদেরকে ট্রান্সপ্লান্টের জন্য পুনরায় হাসপাতালে আনতে হবে না। এই চিকিৎসা সাফল্য ভবিষ্যতে কৃত্রিম হৃদযন্ত্র ব্যবহারের সম্ভাবনা নতুন দিক উন্মোচন করেছে, যা রোগীদেরকে দীর্ঘমেয়াদে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের। অঞ্চল পুনর্গঠনে আরব নেতাদের সঙ্গে মার্কিন দূতের বৈঠক। উপত্যকায় তীব্র খাবার ও জ্বালানি সংকট। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।